আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই। জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ সহ 2টি পুরস্কার পাওয়ায় জমকালো আয়োজনে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা। জবাবে প্রধানমন্ত্রী বললেন, দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে জনগণের জন্য সবকিছু উৎসর্গ করবেন। বাংলার মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি সদা প্রস্তুত। আজকে যে অর্জন বা যে পুরস্কার যা কিছুই পাচ্ছি, সবটুকুই আমি উৎসর্গ করে দিচ্ছি বাংলার জনগণের জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সৌদি আরবে পদদলিত হয়ে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে না, জানালো হজ অফিস। তবে স্বজনরা চাইলে সহায়তা করবে সরকার। গত রমজানে ইসলাম ধর্ম গ্রহণ করেন নিহত জাপানি নাগরিক কুনিও হোশি। 3 দিনীয় হত্যা রহস্যের কুলকিনারা করতে পারেনি পুলিশ, জাপান সরকারের ক্ষোভ প্রকাশ। দেশে সুশাসন নেই, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র রক্ষা করা যাবে না, বললেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। উপকূলীয় এলাকায় চলছে অলিখিত দাস প্রথা। মাত্র 1 থেকে 5,000 টাকায় দাদন ব্যবসায়ীদের কাছে জিম্মি, শত শত জেলে। আইন অমান্য করে মাছ ধরতে বাধ্য করছে মহাজনরা। এবং এবার বাংলাদেশ সফর স্থগিত করল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। আইসিসির পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলাপ হবে, সাংবাদিকদের বিসিবি প্রধান। দেশ ও সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরে মনোমুগ্ধকর ডিসপ্লে আর হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হলো নাগরিক সংবর্ধনা। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার অর্জনের কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার জীবনের সবকিছু তিনি উৎসর্গ করতে চান দেশের মানুষের জন্য। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সমৃদ্ধশালী দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা এগিয়ে নিয়ে দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করাই তার লক্ষ্য। নাগরিক সংবর্ধনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সম্মানে এই অনুষ্ঠানে রঙিন সাজে সজ্জিত হাজারো শিল্পীর অংশগ্রহণে আর্থ প্যারেড শিরোনামে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশিত হয়। ডিসপ্লেতে জাতি বর্ণ নির্বিশেষে বিভিন্ন সংস্কৃতির চিত্র ফুটে ওঠে। এ সময় প্রধানমন্ত্রী হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। চলতি বছর জাতিসংঘের 70তম অধিবেশনে পরিবেশ বিষয়ক নোবেল হিসেবে খ্যাত চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে যা যা করা দরকার সবই করবে তার সরকার। আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে, সোনা সোনা নয় তত খাঁটি। বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। যে পুরস্কার পেয়েছি তা বাংলাদেশের জনগণের জন্যই আমি উৎসর্গ করে দিচ্ছি। আর সেই সাথে সাথে আমাদের প্রতিজ্ঞা হলো, এই ভূখণ্ড আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ যে সুজলা সুফলা বাংলাদেশ, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে আমরা গড়ে তুলব। আর আজকের যারা শিশু আমাদের প্রজন্ম, তাদের জন্য একটা সুন্দর বাস উপযোগী স্থান আমরা করে দিয়ে যাব। এটাই হচ্ছে আজকের দিনে আমার প্রতিজ্ঞা। এই বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আজকে বাংলাদেশ বিশ্ব সভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা, এই শহীদের আত্মত্যাগ
কখনো আমরা বৃথা যেতে দেব না, বৃথা যাবে না। বাংলাদেশ বিশ্বসভায় মর্যাদার আসনে উন্নীত হবে, কারো প্রতি মুখাপেক্ষী হয়ে নয়, কারো কাছে ভিক্ষা চেয়ে নয়। আমাদের নিজেদের যতটুকু সম্পদ আছে সেই সম্পদটুকু যথাযথ পরিকল্পনার মাধ্যমে কাজে লাগিয়ে এদেশের উন্নয়ন আমরা করব। তাই জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিকভাবে যত কথাই আসুক, বাংলাদেশ কিন্তু বসে থাকেনি। সৌদি আরবে পদদলিত হয়ে এখন পর্যন্ত 51 জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মোসে। এখনও নিখোঁজ রয়েছেন 121 জন হাজি। এছাড়া মক্কা ও জেদ্দার বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন 63 জন বাংলাদেশি। এদের বেশিরভাগই নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন। গত 24শে সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা 11:30টার সময় মিনায় শয়তানকে পাথর মারার সময় এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হন প্রায় 1200 হাজি। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম গোলাম মোসের সঙ্গে। সর্বশেষ আপনি গিয়ে আপডেট হচ্ছে মৃতের সংখ্যা 51, মানে ডেথ 51, মিসিং আছে 131, নিখোঁজ আছে 131 এবং হাসপাতালে ভর্তি অবস্থায় পাওয়া গেছে অ্যাডমিটেড 130। এই 130 সবাই মিনার ইনসিডেন্টে বা অ্যাক্সিডেন্টে না, এখানে নর্মাল কিছু অসুস্থতার কারণে, বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে হাজিদের সেখানে অ্যাডমিশন হয়েছে। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি এবং সৌদি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে 100% তারা আপনার ফিঙ্গার প্রিন্ট আপনার ক্রস ম্যাচ করে সব মৃত ব্যক্তির এবং ইমিগ্রেশনের ক্রস ম্যাচ করে আমাদেরকে একটা কম্প্রিহেনসিভ রিপোর্ট আগামী 10 থেকে 15 দিনের মধ্যে দিতে পারবে। হজের আনুষ্ঠানিকতা পালনকালে সৌদি আরবে নিহতদের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনা হবে না বলে জানিয়েছে হজ অফিস। কিন্তু কারো স্বজন লাশ ফিরিয়ে আনতে চাইলে তাদেরকে সহায়তা করবে সরকার। এদিকে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় তারা বেশিরভাগই চান পুণ্যভূমি সৌদি আরবেই দাফন করা হোক নিহতদের। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন। অনেক ফোন ধরে বলতেছে তোমার আব্বার অবস্থা খুব খারাপ। শেফালি বেগম হারিয়েছেন তার স্কুল শিক্ষক বাবাকে, তবে লাশ ফেরত চাননি তিনি। তাদের ইচ্ছা অনুযায়ী সৌদি ভূমিতেই দাফন করা হয় তার পিতাকে, আর তাতেই তার বাবার বিধেয়ী আত্মা শান্তি পাবে বলে বিশ্বাস তার। আইনে কষ্ট দিয়ে লাভ নাই, সারা বছরের দোয়া হবে, ওনার জন্য মিলাদ হবে। আমরা পরিবার থেকে ডিসিশন দিই যে না, আমরা ওইখানে দাফন করব। শেফালির মতো আরো অনেকেই হারিয়েছেন স্বজন, তবে সকলেই চান সে দেশেই দাফন করা হোক তাদের। আমার আম্মার গার্ডিয়ান হিসাবে আমরা আমাদের ইচ্ছা সেখানে দাফন করা হোক। আমার ছোট ভাইয়ের বউ মারা গেছে এবং প্লাস আমার ছোট ভাই আহত। আল্লাহর পবিত্র জায়গা, পবিত্র ভূমিতে আম্মা মারা গেছে। আল্লাহ হয়তো আম্মাকে ভাবে কবুল করে নিয়েছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য বলতে পারি আমরা। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন, ঢাকা ও সৌদি আরবের হজ অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে এবারের হজ মৌসুমে 123 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 51 জন মক্কার মিনায় পদদলিত হয়ে, 2 জন ক্রেন দুর্ঘটনায়, আর বাকিরা অসুস্থ হয়ে মারা যান। নিহতদের স্বজনরা কেউই লাশ দেশে আনার বিষয়ে আগ্রহ দেখাননি। কেউ চাইলে তার লাশ ফেরত আনার ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান হজ অফিসের উপপরিচালক। বেশিরভাগই আত্মীয় স্বজন চাচ্ছেনই যে তাদের ডেড বডি ওখানেই কবরস্থ হোক। কেউ যদি আনতে চায় তাহলে তারা যোগাযোগ করলে সৌদি হজ মিশন রয়েছে, প্লাস আমাদের এখানে হজ মন্ত্রণালয়, সেখানে যোগাযোগ করে। তবে দেখা গেছে যে এই ধরনের কোনো আবেদন এখন পর্যন্ত আমরা পাই না। এবারের হজ মৌসুমে মক্কায় আল হারাম মসজিদে ক্রেন দুর্ঘটনায় শতাধিক এবং মিনায় পদদলিত হয়ে নিহত হন 717 জন হাজি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে পদদলিত হয়ে নিহতদের শোকাবহ পরিবার নিয়ে আরও একটি রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। 3 দিন পেরিয়ে গেলেও রংপুরের আলুটারিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির খুনিরা এখনো ধরা পড়েনি। এখনো পর্যন্ত হত্যা রহস্যের কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। এদিকে শহরের যে এলাকায় কুনিও থাকতেন সেখানকার বাসিন্দারা জানিয়েছেন গত রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। এমনকি বিয়ে করে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের কথাও জানিয়েছিলেন তিনি। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক।
রংপুর শহরের মুন্সিপাড়া মসজিদ ঘেঁষা এ বাড়িতে 6 মাস ধরে বসবাস করেছেন জাপানি নাগরিক কুনিও হোশি। বাড়ির মালিক জাকির বালার দুঃসম্পর্কের বোন জানান, গত রোজায় ইসলাম ধর্ম গ্রহণ করেন কুনিও। বাংলাদেশি মেয়ে বিয়ে করার কথাও ভাবছিলেন তিনি। আর স্থানীয়রা জানালেন, তারা কুনিওকে নামাজ ও রোজা করতে দেখেছেন। বড় মসজিদে কেরামতি মসজিদে নামাজ পড়তো, আমি শুক্রবারে দেখি উনি নামাজ পড়ে আসতেছে। তারপরে রোজার মধ্যে উনি নাকি রোজা ছিল, নামাজও পড়ছে। ভাসুর আমাদের বললো যে উনি জাপান থেকে আসছে, এরকম থাকবে এখানে, এখানে ওই যে ব্যবসা করবে আর কি, ওই যে ফার্ম দিছে, তো উনি এখানে বিয়েও করবে, এই কথাও বললো। আমি আবার টাকা দেই, আমার সঙ্গে হাসে, কথা বলে, আমি জানি যে ভালো। যতদিন থেকে এখানে যাতায়াত করে কোনোদিন দেখিনি তার কারোর সঙ্গে কথা কওয়া। দুঃখজনক মনে হচ্ছে, যেটা বিদেশি লোক কি করতে পারে, বিদেশি লোকের কোনো শত্রু নেই, এটা কি ঘটলো, এটা আফসোস লাগতেছে খুব। কাদেরিয়া মসজিদের মুয়াজ্জিন তাজুল ইসলাম জানান, 10-12 জনের উপস্থিতিতে ইমাম মাওলানা সিদ্দিক কুনিওকে ইসলামী দীক্ষা দেন। বাসা আলা ভাই জানাই, বালা ভাই সবাই মুসল্লিরা সহকারে এখানে আসলো, ওই সময় কলমা পড়েছে সিদ্দিক হুজুর। ঋতু চান না কি নাম এরকম বললো যে উনি মুসলমান হবে। আমি আলহামদুলিল্লাহ, খুব ভালো সংবাদ, মুসলমান হওয়া ভালো, তো এখন আপনি কলমাটা পড়ায় দেন। এদিকে রোববারের মতো ঘটনাস্থল কাচুয়ালুটারিতে পুলিশ ও গোয়েন্দাদের তৎপরতা দেখা যায়নি। তদন্তের কোনো অগ্রগতির খবরও দিতে পারেননি তারা। এই ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা, এবং এই ঘটনাটি যাতে সুষ্ঠু তদন্ত নিশ্চিত হয় সেই জন্য যা যা করার সবকিছু আমরা করছি, এবং তদন্তর কাজটি নিরবচ্ছিন্নভাবে নিবিড়ভাবে করার জন্য একাধিক টিম করা হয়েছে। হ্যাঁ, এবং যাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য যা যা করার সবকিছু করা হবে। অন্যদিকে এখনো গ্রামবাসীর মুখে মুখে কুনিওর অমায়িক ব্যবহারের প্রশংসা। জাপানি নাগরিক কুনিও হোশির হত্যার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসের দেয়া বিবৃতিকে প্রথম থেকেই সন্দেহের চোখে দেখছেন গোয়েন্দারা। ইসলামের ধ্বজাধারী আইএস কি জেনে শুনেই একজন মুসলিমকে খুন করলো, নাকি শুধুমাত্র গায়ের রং আর বিদেশি পরিচয়ের কারণে মরতে হলো জাপানি এই নাগরিককে? অনুসন্ধানী মনে এ প্রশ্ন এখন জোরালো। রংপুরের মুন্সিপাড়া থেকে ওমর ফারুক, সময় সংবাদ। বাংলাদেশে জাপানি নাগরিক হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে জাপান সরকার। সোমবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে কুনিও হোশির পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহাইদ সুগা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে সজাগ থাকতেও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে রোববার জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে জানায়, এ হত্যার ঘটনায় আইএসের সংশ্লিষ্টতা নিয়ে বাংলাদেশকে দ্রুত তদন্তের অনুরোধ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে। বাংলাদেশে বসবাসরত প্রায় 1000 জাপানি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। 66 বছর বয়সী কুনিও হোশি জাপানের আইওয়াত ও টোকিও এলাকায় কৃষি নির্ভর প্রকল্প পরিচালনা করতেন বলে খবর প্রচার করে এনএইচকে। বাংলাদেশে আইএসের উত্থানের বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। একই সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে সন্ত্রাস দমনে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেট রিপোর্টার্স অব বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। We will leave our security advisory in place until we feel the threat has passed. বিদেশিদের উপর হামলার আশঙ্কার কথা আমরা আগেই বাংলাদেশ সরকারকে জানিয়েছি। এরপর সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। আমরা এখন নিরাপদ বোধ করছি। তবে আমি মনে করি যেসব বিদেশি নাগরিক এদেশে অবস্থান করছেন তাদেরও নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। বাংলাদেশে আইএসের উত্থানের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এদেশে সম্ভাব্য আইএসের উত্থান প্রতিরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। বান্দরবানে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক গাইড সহ 2 পর্যটক। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল জানান, গত 28 সেপ্টেম্বর ঢাকা থেকে বান্দরবন বেড়াতে যান 2 পর্যটক। গতকাল একজন গাইডকে নিয়ে তারা রুমা উপজেলার বগা লেকের উদ্দেশ্যে বের হন, কিন্তু বিকেলের পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বগালেকের সেতু পাড়ার কাছ থেকে তারা নিখোঁজ হয়েছেন বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নিখোঁজ 3 জনের সন্ধানে সব ধরনের চেষ্টা চলছে বলেও জানান তারা। দেশে কোনো সুশাসন নেই এবং সমাজে বিচারহীনতার সংস্কৃতি চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, দেশি বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের গণতন্ত্র রক্ষা সম্ভব নয়। সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই দেশে বিদেশি হত্যা সহ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে নাই, তা জ্বলন্ত দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে ঈদের পর সংগঠিত হত্যাকাণ্ড সমূহ। এমনকি গত 3 অক্টোবর রংপুরে দিনের উপরে একজন জাপানি নাগরিককে হত্যা করা হয়েছে। সুশাসনের অভাব, বিচারহীনতার সংস্কৃতি চলছে দেশে। বর্তমান সরকার এই সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। দেশে অর্থাৎ দেশ সুশাসন নেই, সুশাসন ছাড়া গণতন্ত্র অর্থহীন। তাই আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে দাবি করছি, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করুন। প্রস্তাবিত মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2015 অধ্যাদেশ আকারে জারি করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এছাড়া চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 2015-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। এছাড়াও বিজয়া দশমীর ছুটি 23 অক্টোবরের পরিবর্তে 22 অক্টোবর হবে বলেও মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়। এর আগে সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। মানি লন্ডারিং প্রতিরোধ সংশোধন আইন 2015 এটা ক্যাবিনেট নীতিগতভাবে এবং ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছিল 17 আগস্ট 2015 তারিখে। কাজটা কমপ্লিট হওয়ার আগেই সংসদের অধিবেশন শেষ হয়ে গেছে, কিন্তু আইনটা খুবই আর্জেন্ট, খুবই জরুরি। সেই কারণে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটা প্রস্তাব নিয়ে এসছে, যেই খসড়াটি ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছিল আইন আকারে জারি করার জন্যে সেই একই কন্টেন্টস, বিষয়বস্তু একই, এটা অর্ডিন্যান্স আকারে জারি করার অনুমোদন চেয়েছে এবং ক্যাবিনেট এটা অনুমোদন করেছে। সন্ধ্যার সময় আরো থাকছে। গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেনের আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে পাঠানো হলো কারাগারে। এবং খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় 3 আসামির বিরুদ্ধে চার্জ গঠন। নারায়ণগঞ্জে উজ্জ্বল হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ডাদেশ। পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। এর আগে মামলাটি ওই আদালতে বদলি করা হয়। আজ শুনানি শেষে বিচারক মঞ্জুর কাদের মির্জা ফখরুলের জামিন আবেদন মঞ্জুর করে মামলার অভিযোগ গঠনের জন্য 2016 সালের 17 জানুয়ারি দিন ধার্য করেন। এর আগে 2012 সালের 9 ডিসেম্বর পল্টনের হোটেল ক্যাপিটালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বালিখোলা গ্রাম জুড়ে এখন শোকের ছায়া। মিনা ট্র্যাজেডিতে গ্রামের একই পরিবারের 6 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে এখনও 3 জনের লাশ পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে হজ পালনে গত 30 আগস্ট সৌদি আরবের মক্কায় যান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকোট ইউনিয়নের বালিখোলা গ্রামের আসাদুল্লাহর পরিবারের 8 সদস্য। গত 24 সেপ্টেম্বর পাথর নিক্ষেপের জন্য মিনায় যান তারা। এ সময় পদদলিত হয়ে প্রাণ হারান আসাদুল্লাহ মিয়া, তার স্ত্রী সাহারা বেগম, মামা ওমর আলী, ভগ্নিপতি সিদ্দিক মিয়া, চাচাতো বোন আমেনা বেগম ও হাসেনা বেগম। পরিবারের কাছে তাদের 6 জনের মৃত্যুর কথা জানান সৌদি প্রবাসী আত্মীয় সানাউল্লাহ মিয়া। এই খবর জানার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আমার এক মামা তাই সৌদিতে, ওই মামা আমার ফোন করে কইছে তোমার আব্বা মোবাইলে ঢুকে না, তোমার আব্বা জীবিত নাই। প্রথম কইছে নিকুজ, 4-5 দিন পরে হাসপাতাল থেকে বের করছে, মারা গেছে। নন্দরে আমরা তুলে দিয়েছি সাজায় ভিজায়া, আরেকবার আমরা লাশ কানাতে সাজায় মাটি দিতাম। বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি, আমরা যাতে আমার মা লাশটা অন্তত কবর হয় এবং আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি ক্ষতিগ্রস্ত আমরা দাবি করি। এই অবস্থায় নিহত 6 জনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। 3 জনের লাশ
শনাক্ত হয়েছে, আর বাকি 3 জন মনে হয় এখনো শনাক্ত হয়নি। বাংলাদেশ সরকার কুয়েত সৌদি সরকারের হাতে পদক্ষেপ নিয়ে অন্তপক্ষে লাশটি কোথায় আছে খুঁজে বের করে সেই লাশগুলি যদি পরিবারের কাছ থেকে দেখাতে পারে, হস্তান্তর করে, তাহলে খুশি হবে। আর্থিক ব্যাপারটা জড়িত এখানে। এখন ওদের যদি মানে ওই যারা হাজি সাহেবরা যারা মারা গেছে এদেরকে যদি আর্থিকভাবে একটু সহযোগিতা করা এটা খুব ভালো হয়। এই অবস্থায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানালেন উপজেলা শীর্ষ কর্মকর্তা। সরকারি নির্দেশনা পেলে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব, যা যা করণীয় তা আমরা গ্রহণ করব। তো আমরা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রাণে বেঁচে যাওয়া পরিবারের 2 জন সাহেব আলী ও আলিমুন্নেসা দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আজও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকালের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায়ে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ সময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করে প্রগতিশীল ছাত্রজোট। সমাবেশের দাবি পূরণ না হলে বুধবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও অবস্থান ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। এছাড়া সেদিন থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকালের মধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো আশ্বাসবাণী না পাই বা এই বিষয়ে কোনো কথা না বলা হয়, তাহলে আগামী পরশুদিন আমরা শহীদ মিনারে আবার বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করব এবং সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবাইকে, আমাদের বেসরকারি এবং সরকারি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবাইকে আমাদের সাথে একাত্মতা পোষণ করে সকল ক্লাস এবং পরীক্ষা বর্জনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের 8 সদস্যকে আটক করেছে র্যাব। গত রাতে র্যাব 3-এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কমলাপুরের একটি হোটেল কক্ষ থেকে পাচার চক্রের 2 সদস্যকে আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে জাল ভিসা তৈরি ও বিপণনের সাথে যুক্ত আরও 6 জনকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। সোমবার রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়ার্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। এ সময় পাচারকারী চক্রের সদস্যদের কাছ থেকে বিপুল সংখ্যক জাল ভিসা, পাসপোর্ট এবং ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। র্যাবের ধারণা, এই চক্রের সাথে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিমানবন্দরের কর্মকর্তারাও যুক্ত থাকতে পারেন। আমরা এখানে সর্বমোট 18টি দেশের জাল ভিসা আমরা পেয়েছি, যার মধ্যে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, মায়ানমার, ভিয়েতনাম, লিবিয়া, কম্বোডিয়া, ফিলিপিন্স, নেপাল, মোজাম্বিক, ইন্দোনেশিয়া, মিশর, সিঙ্গাপুর এবং এই কয়েকটা পেয়েছি। এবং আমাদের কাছে যে সকল তথ্য আছে তারা অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপেরও বেশ কিছু দেশের ভিসা নমুনা সংগ্রহ করে এবং তারা এটা নকল করে পাসপোর্টে এন্ডোর্স করে। খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় 3 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন মহানগর ও দায়রা জজ আদালত। আগামী 11 অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। দুপুরে মামলার 3 আসামি শরীফ, মিন্টু ও বিউটি বেগমকে আদালতে হাজির করা হয়। পরে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে বিচারক দিলরুবা সুলতানা আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। মামলার এজাহারে জানা যায়, গত 3 আগস্ট বিকেলে খুলনা নগরীর টুটপাড়া কবরখানা এলাকায় শিশু রাকিবের মলদ্বারে কম্প্রেসারের পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। গৃহকর্মী শিশুকে নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে দুপক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় রোববার আদালতে শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাদিকুর রহমানের রিপোর্ট। শিশু গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের মামলায় স্ত্রী জেসমিন জাহান নিত্যকে কারাগারে পাঠানোর পরদিন সোমবার আদালতে আত্মসমর্পণ করেন জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন। তার পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করলেও গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ তুলে বাদীপক্ষ বিরোধিতা করলে জামিন নাকচ করেন আদালত। তাকে শরীরে বিভিন্ন অংশে, বিশেষ করে পা, হাত, আমার চোখে 2টি চোখ প্রায় অন্ধ হয়ে যাওয়ার পরিক্রম হয়েছে, খুন্তি দিয়ে ছেঁকা দিয়েছে এবং তরল দাহ পদার্থ দিয়েছে, যার কারণে শিশুটি বর্তমানে মৃত্যু সজ্জায় ঢাকা ওসিসি যে চিকিৎসাধীন আছেন। ভিকটিমের 22 জবানবন্দির প্রত্যেকটা লাইনে লাইনে এই আসামির কথা অভিযোগ
বলা হয়েছিল, যার কারণে সার্বিক বিবেচনায় এই আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে শাহাদাতের আইনজীবী জানান, আসামির জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করবেন তারা। যে কোনো শর্তে আমরা জামিন চেয়েছি, বিজ্ঞ আদালত শুনানি অন্তে আসামিকে সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণ করেছে। যেহেতু আসামি বাংলাদেশের প্রথম শ্রেণী ক্রিকেটার, সেহেতু তার বিরুদ্ধে তার জন্য আমরা বিজ্ঞ আদালতে জেল কোড বিধি অনুযায়ী তার ডিভিশন প্রার্থনা করেছি। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব, খুব শীঘ্রই তাড়াতাড়ি যাব। গত 6 সেপ্টেম্বর মিরপুরের কালশি এলাকা থেকে আহত অবস্থায় গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে উদ্ধারের পর ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীকে আসামি করে মিরপুর থানায় মামলা করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। নির্যাতনের শিকার গৃহকর্মী হ্যাপি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় মাত্র 1 থেকে 5,000 টাকায় 6 মাসের জন্য মহাজনদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে শত শত জেলে। আর এই সময়ে জেলেদের অনেকটা জিম্মি বা দাস হিসেবে ব্যবহার করছেন দাদন ব্যবসায়ীরা। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের সাগরে ইলিশ মাছ ধরতে বাধ্য করছেন তারা। এক্ষেত্রে দাদন ব্যবসায়ীদের নির্দেশনা অনুযায়ী কাজ না করলে চালানো হচ্ছে অমানসিক নির্যাতন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আধুনিক এই যুগে কাগজে কলমে দাসপ্রথা নেই, কিন্তু বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূলীয় এলাকাগুলোতে সাধারণ জেলেদের সাথে যে আচরণ করা হচ্ছে তা দাসপ্রথার চেয়ে কোনো অংশে কম নয়। বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এবং উখিয়া এলাকার জেলেরা এই দাসপ্রথার সাথে জড়িয়ে পড়ছেন। মাছ ধরার মৌসুমের শুরুতে নানা কৌশলে দাদন ব্যবসায়ীরা মাত্র 1 থেকে 5,000 টাকায় কিনে নিচ্ছে অভাবী জেলেদের। পরবর্তীতে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এ টাকা সুদসহ টাকা দিতে না পারলেই চলে নির্যাতন। মাছ দূর করে আমাদেরকে সাগরে পাড়া সাগরে যাইতে হবে না, এলে আমার বাচ্চা ধরিয়ে লই আমরা তাদের কাছে মানে আটকা সমস্যা নাই, আমরা যাইতেন না, কোথায় টাকা দিয়ে আমরা দিতে পারি না। বর্তমানে ইলিশের প্রজনন মৌসুম হয় গত 25 সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কারণে সরকারি কোনো উদ্যোগে অংশীদার হতে পারছে না এসব জেলেরা। অভিযান দিয়েছে সরকার, করেছি আমরা যাইতেন না। এরকম কত হইলে হিটে আমরা বুঝুম, ইয়াগুলো আঙুলো বাঙাচি রয়েছে, তোমরা যাইতেন ওখানে যাইতে হইলে মালিকের কারণে আমরা থাকতে পারতেছি না। এক্ষেত্রে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে যাওয়ায় আটক হচ্ছে সাধারণ জেলে। কিন্তু নানা জটিলতার কারণে দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না সরকার। যদি তারা দাদন ব্যবসায়ী আমাদেরকে চিহ্নিত করে বলে ওরাই দিয়েছে, আমাদেরকে জোর করেছে, তখন আমরা পরবর্তীতে দেখবো তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়। অভিযান শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন অংশ থেকে অন্তত 500 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। আর মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে 9 অক্টোবর পর্যন্ত। কোস্টগার্ডের চলমান অভিযানে বঙ্গোপসাগরে আইন অমান্যের অভিযোগে প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে এ ধরনের শত শত জেলে। কিন্তু সাগরে এই আইন ভাঙতে তাদেরকে যারা বাধ্য করছেন সেই দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এক্ষেত্রে সরকারি কর্মকর্তারা বলছেন নানা জটিলতার কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল দে, সময় সংবাদ। নারায়ণগঞ্জে উজ্জ্বল হত্যা মামলায় 4 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিয়াজি শহীদুল আলম চৌধুরী আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে 3 আসামি পলাতক। এছাড়া রায়ে 1 আসামিকে 3 বছরের কারাদণ্ড এবং 5 জনকে খালাস দেন বিচারক। মামলার বিবরণে জানা যায় 2012 সালের 16 জুন বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার উজ্জ্বল মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, সুজন, কালু, আজমান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত। সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবছর যৌথভাবে 3 জন চিকিৎসা বিজ্ঞানী এই পুরস্কার অর্জন করেছেন। সোমবার স্টকহোমে নোবেল কমিটি চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। এই পুরস্কার বিজয়ীরা হলেন আইরিশ গবেষক উইলিয়াম সি ক্যাম্বেল, জাপানি গবেষক সাতোশি ওমুরা ও চীনা গবেষক ইউ তু। ম্যালেরিয়া ও পরজীবীর বিরুদ্ধে কার্যকর প্রতিষেধক আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ তাদের এই পুরস্কার দেয়া হচ্ছে। And the other half to you too. দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফরের জন্য বিসিবির সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনা না থাকায় 2 বোর্ডের সমঝোতায় এ মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় সিরিজটি স্থগিত করা হয়েছে।
তবে আগামী সপ্তাহে আইসিসি সভায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করে সিরিজের নতুন সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওরা যেহেতু একটা কনসার্ন পাঠিয়েছে এবং জানতে চেয়েছে, তখন আমরা দেখলাম যে এখানটায় আমরা এখন একটা বলে দিব, তারপর ওরা একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সামনাসামনি বসে কথা বললেই ভালো হবে, কারণ আসলে ওদের জন্য ওরকম কোনো সিকিউরিটি প্ল্যান আমাদের তৈরি ছিল না। এখন ওরা কি ধরনের সিকিউরিটি প্ল্যানের চিন্তা ভাবনা করছে জানতে পারলে আমরা ওইভাবে তখন দেখবো, আমরা এটা দিতে যদি পারি অবশ্যই দিব। টেম্পোরারিলি স্থগিত একেবারেই, এটা যৌথ প্রায় অনেক তো অলমোস্ট মিউচুয়াল, কারণ যেখান নাকি ওরা বলেছে কনসার্ন পাঠিয়েছে, আমরা বলেছি ঠিক আছে আইসিসিতে আসছি আমরা 9 তারিখে ওখানে বসে আমরা বিশদ আলোচনা করে সিকিউরিটি প্ল্যান একটা দেখবো। এক সপ্তাহ 5-6 দিন পিছালে আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে, বাট আমার মনে হয়েছে যে এটা চিঠির মাধ্যমে লেখালেখি করে আসলে সামনাসামনি না বসলে অনেক কিছু বোঝা যায় না। সো এইটা যাতে ওদের কোনো মানে নেগেটিভ চিন্তা মাথায় না আসে, সেই জন্য সামনাসামনি বসে আমরা ঠিক করব। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যায় তাও ভুলি না বাংলা মায়ের কোল, তাকদুম তাকদুম বাজাই। জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ সহ 2টি পুরস্কার পাওয়ায় জমকালো আয়োজনে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা, জনগণের জন্য সবকিছু উৎসর্গ করার ঘোষণা। সৌদি আরবে পদদলিত হয়ে নিহত বাংলাদেশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে না, জানালো হজ অফিস। তবে স্বজনরা চাইলে সহায়তা করবে সরকার। গত রমজানে ইসলাম ধর্ম গ্রহণ করেন নিহত জাপানি নাগরিক কুনিও হোশি। 3 দিনেও হত্যা রহস্যের কুল কিনারা করতে পারেনি পুলিশ, জাপান সরকারের ক্ষোভ প্রকাশ। দেশে সুশাসন নেই, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র রক্ষা করা যাবে না, বললেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। এবং এবার বাংলাদেশ সফর স্থগিত করল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। আইসিসির পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলাপ হবে সাংবাদিকদের বিসিবি প্রধান। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।